আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবন্ধীজনদের জন্য বিশেষ টক শো অনুষ্ঠান মানুষের পাশে আমরা। প্রতিবন্ধীজনদের উন্নয়নে, তাদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিতকরণে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা জোরালো করা আমাদের আজকের টক শোর মূল উদ্দেশ্য। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি সুমাইয়া সুমো। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায়। আর অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমি লেখাপড়া শেষ করেছি, কিন্তু আমি যে লেখাপড়া শেষ করেছি এটা মূল ফলাফল এখন আমি পাইনি, কারণ আমি এখনো ভালো একটা চাকরি পাইনি। আমাকে মাস্টার্স পড়ানোর মতো আমার বাবার তেমন কোনো এবিলিটি নেই, তাই আমি চাচ্ছিলাম যে যদি আমি ভালো একটা চাকরি পাই তাহলে চাকরির পাশাপাশি নিজের মতো করে মাস্টার। প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন। কারণ আমি লেখাপড়া শেষ করেছি, কিন্তু আমি অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে, তাদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা আরও জোরালো হবে। চলুন শুনে আসি একজন সংগ্রামী প্রতিবন্ধী নারীর জীবনের অজানা গল্প। শেষ করেছি, কিন্তু আমি যে লেখাপড়া শেষ করেছি এটা মূল ফলাফল এখন আমি পাইনি, কারণ আমি এখনো ভালো একটা চাকরি পাইনি। আমাকে মাস্টার্স পড়ানোর মতো আমার বাবার তেমন কোনো এবিলিটি নেই, তাই আমি চাচ্ছিলাম যে যদি আমি ভালো একটা চাকরি পাই তাহলে চাকরির পাশাপাশি নিজের মতো করে মাস্টার্স পড়া চালিয়ে যাব। আমি হচ্ছে গিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটা সিভি পাঠিয়েছিলাম, তারপরে সমাজসেবা অধিদপ্তরে একটা সিভি পাঠিয়েছিলাম, আর একটা হচ্ছে গিয়া পাসপোর্ট অধিদপ্তরের আন্ডারে একটা সিভি পাঠিয়েছিলাম। না এখন রিপ্লাই আসে নাই, তবে জানি না কি হয়, আমার ভাগ্যে কোনো চাকরি আছে কিনা। তবে মাননীয় সরকারের কাছে আমার আবেদন, আমাকে যেন তারা ভালো একটা চাকরি প্রদান করে, তাহলে আমি কৃতজ্ঞ হব। যেভাবে সকল বাধাগুলো আর কি পেরিয়ে লেখাপড়াটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি। স্কুলে ভর্তি হয়ে সেখানে আমার সহপাঠী, আমার শিক্ষক, তারা সকলে খুব ভালো ছিলেন। তারা সকলে আমাকে খুব স্নেহ করতেন এবং আদরের সাথে খুব ভালোভাবে আমাকে পড়াশোনা, আর্থিক বিভিন্নভাবে তারা আমাকে সাহায্য সহযোগিতা প্রদান করে গেছেন। মাঝে মাঝে টুকটাক সহপাঠীরা, মানে আমার যেহেতু একটু সমস্যা, মাঝে মাঝে মানে সহপাঠীরা টুকটাক মানে আমার সাথে একটু অন্যরকম বিহেভ করতো, কিন্তু আর্থিক সহযোগিতা আমার পেছনে তেমন একটা ছিল না। কিন্তু
এই প্রধান শিক্ষক, তিনি আমার জীবনের সার্বিক উন্নয়নের জন্য তিনি সমাজ সেবা অধিদপ্তরে শরণাপন্ন হন। আর তিনি এই শরণাপন্ন হওয়ার পর থেকে আস্তে আস্তে আমার জীবনে আরো আলো পড়তে শুরু করে, এবং সেই তখন থেকে আমি আর আমার উন্নয়নের পড়ালেখার উন্নতির দিকে আরো বেশি বেশি ধাবিত হতে পারি। সেজন্য আমি সেই শিক্ষক এবং অন্যান্য সকল শিক্ষক ও সভাপতিদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হই, তারপর সেখানে গিয়ে আমি আমার জীবনের জন্য আরো বেশি আলোড়ন পেতে, কারণ সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সকলে আমার প্রতি আরো অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করতে থাকে। বিশেষ করে আমার সহপাঠীরা যেমন দৃষ্টি আকর্ষণ করে, আমার কলেজের প্রত্যেকটা শিক্ষক আমার প্রতি আরো বেশি বেশি দৃষ্টি আকর্ষণ করতে থাকে। তারা আমার কলেজের গেট ঢোকার পর থেকে পুরো কলেজ সময়টা তারা আমার প্রতি আরো বেশি আকুলতা প্রকাশ করে, এবং আমার যাতে কোনো দিকে কোনো প্রকার সমস্যা না হয় সেদিকে তারা খেয়াল রাখে, এবং প্রতিটা শিক্ষকে আমার প্রতি দৃষ্টি রাখতেন যেন আমার যাতে কোনো সমস্যা না হয়। এমনকি তারা কলেজে যে অধ্যক্ষ ছিলেন, তিনি কলেজে যে আয়া ছিল, তাদেরকেও সবসময় আমার পিছনে লাগিয়ে রাখতেন, এবং তাদেরকে সবসময় আর কি যাতে কোনো দিকে কোনো সমস্যা না হয় সেদিকে দৃষ্টি রাখার প্রতি অধ্যক্ষ বিশেষভাবে নজর দিয়ে থাকেন। সেজন্য আমার মনে হয় যেন ওই লাইফটা আমার সবচেয়ে বেশি ভালো লাইফ ছিল, আমার ইন্টারমিডিয়েট লাইফটা আমি বলতে পারি। সকল শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ। এরপর মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্সে চান্স পাই। এরপর আমি ওখানে ভর্তি হই। ওইখানে ভর্তি হওয়ার পর আমার কলেজের অধ্যক্ষ, তারপর আমার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং ডিপার্টমেন্টের অন্যান্য যে সকল শিক্ষার্থী আছে, মানে সহপাঠী, ওরা সকলেই খুব ভালো ছিল, এবং আমার সহপাঠীদের এরাও সবসময় আমাকে গাইডলাইন প্রদান করতো, এবং সকলের সার্বিক সহযোগিতা অনার্সটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। আমি 2022 সালে অনার্স কমপ্লিট করি। সেজন্য আমি কলেজের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক কে প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যে সকল সহপাঠী রয়েছে ওরা এখনো মাঝে মাঝে আমার খোঁজখবর রাখে আর বিভিন্ন গাইডলাইন প্রদান করে, আমার থেকে ওরা গাইডলাইন নেয়। সেজন্য আমি ওদের সকলকে ধন্যবাদ প্রদান করছি। আমার জীবনে এত আনন্দের পিছনে একটা দুঃখ রয়ে গেল। সে দুঃখটা আমি জানি না কোনো দিনও আমার সে আশা পূরণ হবে কিনা। আমি যে এত লেখাপড়া করেছি, আমার একটা লক্ষ্য রয়েছে। আমার সে মূল লক্ষ্যটা হলো যে একটা ভালো চাকরি, কিন্তু আমি জানি কিনা আমি চাকরি পাবো কিনা, আর কার মাধ্যমে কিভাবে পাবো সেটাও আমি জানি না। কিন্তু আমি সকলের দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা সকলে যদি সহযোগিতা করেন তাহলে আমি আশা করি আমি ভালো একটা চাকরি পাবো, কিন্তু কার মাধ্যমে কিভাবে কোথায় চাকরি পাবো, কোন প্রতিষ্ঠানে চাকরি পাবো এই সম্পর্কে আমি জানি না। তবে আমি যদি একটা চাকরি পাই তাহলে আমি মনে করবো যে ভালো, তাহলে আমি একটা চাকরি পেলে নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের পায়ে দাঁড়িয়ে আমি নিজের দায়িত্ব নিতে পারবো, আমার পরিবারের সকল সদস্যের দায়িত্ব নিতে পারবো। সেজন্য আমি সকালে দৃষ্টি আকর্ষণ করেছি আমাকে একটা ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিলে ভালো হতো। অন্তর্ভুক্তি প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন একজন প্রতিবন্ধী নারীর জীবনের গল্প। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, ক্ষমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য তাদের উন্নয়ন অপরিহার্য। এর জন্য প্রয়োজন তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, সুযোগের সমতা সৃষ্টি এবং তাদের ক্ষমতায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব।
এটি তাদের মৌলিক মানবিক অধিকার এবং সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়। এই লক্ষ্যে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, যার মধ্যে রয়েছে আইন প্রণয়ন, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে দুইজন বিশেষ ব্যক্তিকে। আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে রয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী আফরোজা খানম কেয়া, তিনি একজন প্রতিবন্ধী, এবং আমাদের সাথে রয়েছেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা স্যার, কেমন আছেন আপনি? আপনাকে আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অনেক ভালো আছি এবং আপনাদের এই আজকে যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে আয়োজনটা হচ্ছে স্পেশালি, তো এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আসলে মানে এখানে আসতে পেরে ভালো লাগছে, আমার ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো প্রথমে আমার স্যারের নিকট একটি প্রশ্ন, যে আমাদের প্রতিবন্ধী জনদের সহায়তায় কি কি করণীয় রয়েছে? আসলে করণীয় বলতে এখন যদি আমি ওই যে বইয়ের ভাষায় অনেক সুন্দর করে পয়েন্ট পয়েন্ট আকারে অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, ওগুলা বললে সুন্দর, শুনতে সুন্দর লাগবে। আমি আমার মতো করে বলি, যদি আপনি। জি জি অবশ্যই। করণীয়টা হচ্ছে একেবারে রুট লেভেল থেকে আমাদের যে সকল প্রত্যেকের সচেতনতা বৃদ্ধি, এটা হচ্ছে প্রথম কাজ, সচেতনতা বৃদ্ধিটা। সচেতনতার মধ্যে এখানে কয়েক ধরনের ব্যাপার আছে। সেটা হচ্ছে ধরেন একটা হচ্ছে প্রতিবন্ধী আছে এমন একটা পরিবারকে সচেতন করা, আর একটা হচ্ছে প্রতিবন্ধী না। আমরা মনে করি আমার পরিবার তো কেউ নেই প্রতিবন্ধী, আমার মনে হয় এটা প্রয়োজন নাই, ব্যাপারটা এরকম না। আপনার পরিবারের যে কেউ যে কোনো মুহূর্তে প্রতিবন্ধী হয়ে যেতে পারে, রাইট? তার মানে যেই মুহূর্তে আমি মনে করছি যে আমার প্রতিবেশীর ওই যে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, তার জানি কত কষ্ট, আমার কোনো সমস্যা হচ্ছে না, যার ফলে সচেতনতাটা আমি কানে নিচ্ছি না। আমার মনে হচ্ছে এটা ওনার প্রবলেম, আরেকজনের প্রবলেমটা আসলে যে ওই প্রবলেমের সাথে আমি সহ জড়িত, এটা আমরা ফিল করি না। জন্য সচেতনতা একেবারে প্রথমে সবার মধ্যে সচেতনতা, একটা মানে বাচ্চা জন্ম হওয়ার আগ থেকে মা, পরিবার, এখান থেকে সচেতনতা শুরু করতে হবে। সেখান থেকে সচেতন হয়ে তারপরে পরবর্তীতে আমাদের এই পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে সচেতন হতে হবে। তারপরে হচ্ছে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা আমাদের মূল ধারায় আনতে চাই, আমি নিজে অনেক সময় আপনি আজকে আসলে সকলের সামনে আমি আসলে এরকম মিডিয়ার সামনে আসলে সরাসরি কখনো কথা বলি নাই, আমি একটু মিডিয়া থেকে বিমুখী আর কি সবসময়। এই প্রথম আমার কখনো কোনো মিডিয়াতে আসতে হয়েছে। তো আমি নিজে এটার সাথে জড়িত, আমি নিজে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। তো ওই যে একটু আগে আপনি লিজার সম্ভবত কণ্ঠটা, না লিজার, হ্যাঁ, আমাদের একজন সেবাগ্রহীতা, ওর কণ্ঠটা শুনে, ওর কথাগুলো শোনার পরে আমার ওই যে পিছনের অতীতগুলো আস্তে আস্তে মানে আমার চোখের সামনে ভাসতেছিল, নিজেকে টাচ করে ফেলছে যে এই কথাগুলো তো আমারও ছিল এক সময়, আমি তো ওইটা ফিল করে করে এই পর্যন্ত আসছি, এখন এই জায়গায় আসছি। সেই বাচ্চাকাল থেকে আস্তে আস্তে যখন স্কুলে ভর্তি হই, প্রথম স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, প্রত্যেকটা স্তরে স্ট্রাগল করে করে আসতে হয় এরকম একটা ব্যক্তিকে, প্রত্যেকটা স্টেপে। এই স্ট্রাগলটা আপনি যে করে না বা যে সে আসলে এটার অনুভূতিটা পাবে না, ফিল করতে পারবে না বিষয়টা। সামাজিকভাবে বুলিং, আমরা এখন শব্দটা হয়তো আধুনিকভাবে বুলিং বলি, আমাদের সময়ে কটু কথা, টিটকারি করা, এগুলা শিকার হয়ে আসতে হয় একজন প্রতিবন্ধী ব্যক্তিকে। পরিবারকেও হতে হয় অনেক সময়, পরিবার এবং ওই ব্যক্তিটা অনেক সময় অনেক এই শিশু এই বুলিংয়ের কারণে স্কুলে যেতে পারে না। সে ওই যে বুলিংটা হয় সেটার কারণে সে নিজেকে টোটালি ডিফারেন্ট একটা মানে এলিয়েন মনে করে নিজেকে, আমি তো এই সোসাইটির না, আমি তো মনে হয় এই পরিবারের অংশ না। এই জায়গা থেকে তখন তার মানসিক অর্থাৎ তার শারীরিক যে অক্ষমতা তার চাইতে তার মানসিক অক্ষমতাটা বেশি বেড়ে যায়। আমি তাকে আর উঠতেই দিলাম না ওই জায়গাটা থেকে। ওই জায়গাটা এই জায়গাটা একটা বড় সচেতনতা, একটা মানুষকে তার স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার যে
অধিকারটা এটা প্রতিষ্ঠা করা প্রয়োজন প্রত্যেকটা জায়গায়। পরিবারকে মানে জানতে হবে যে আমার পরিবার প্রতিবন্ধী বাচ্চাটা আছে, ওকে গুটায় রাখে। আমাদের অনেক ফ্যামিলি এখনো, আমি তো কাজ করি এদেরকে নিয়ে, অনেক মানে ফ্যামিলি আছে, সে তার বাচ্চাকে শো করতে চায় না কারোর কাছে, লজ্জাবোধ করে, মনে করে যে এই বাচ্চা দেখলে আমার মনে হয় মান সম্মান নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা তো এই জায়গা থেকে, এই মানসিকতা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমাকে ওকে এক্সপ্রেস করতে দিতে হবে, আমার বাচ্চাটা এরকম, এটাকে মেনে নিতে হবে, এবং আমার বাচ্চাটা এরকমই, এটাকে আমাকে সবাই, সোসাইটিকেও এটা মেনে নিতে হবে। এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। তার পাশাপাশি আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা যথাযথ, যার যেরকম প্রশিক্ষণ প্রয়োজন সেরকম প্রশিক্ষণটা, উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাটা করা, তাকে স্কিল করে তোলার জন্য যা যা প্রয়োজন, একটা সোসাইটিতে সার্ভাইভ করার জন্য, জীবন যুদ্ধে সার্ভাইভ করার জন্য তার কি কি প্রশিক্ষণ প্রয়োজন সেই ব্যবস্থাটা তৈরি করা। আমাদের এখানে অনেক সোসাইটি বা আমাদের সমাজ ব্যবস্থায় এটার অনেক ঘাটতি রয়েছে। আমরা চেষ্টা করে যাই সচেতনতা বৃদ্ধি করার জন্য। তবে আমি আজকে আমার যে বয়স, আমি 30 বছর পিছনে যদি ফিরে যাই, সেখান থেকে এখন অনেক ইমপ্রুভ হয়েছে। কোনো এক সময় আমি স্কুলে ভর্তি হওয়ার সময় আমাকে স্কুলে ভর্তি করবে না, এটা হয়তো অনেকেই এটা ফেস করছে। আমি যখন ওদের কথা শুনি, আমি তো এইগুলো আমি নিজেরটা কখনো বলি নাই, কখনো আমি ওইটা টাচ করে ফেলতেছি, আমি এই অভিজ্ঞতাটা নিজে সবসময় পাইছি। যার ফলে আমরা যখন ওদের কথাগুলো শুনি, মানে এই যে আফরোজা আছে এখানে, বা যে লিজা, আমাদের আরও কিছু প্রতিবন্ধী ভাই বোনরা, তাদের কথাগুলো যখন শুনি, আমার তো মানে নিজের বলা লাগতেছে না, ওর মুখ দিয়ে মনে হয় আমার কথাগুলো বেরোচ্ছে, আমার নিজের কথাগুলো ওর মুখ থেকে বেরোচ্ছে। স্কুলে ভর্তি করবে না কেন? ও প্রতিবন্ধী বাচ্চা, ওখানে ওকে রাখা যাবে না। কোনো যৌক্তিক কোনো কারণ নাই, কিন্তু একটা কারণ, সে প্রতিবন্ধী ব্যক্তি, ওকে স্কুলে ভর্তি করা যাবে না। বিভিন্ন দাঁড়ে স্কুলের হেডমাস্টারের কাছে ঘুরতে হইতে আমার মা দেখা যাচ্ছে যে পারলে ধরেন যে একটা হেডমাস্টারের পায়ে ধরে, আমার বাচ্চাকে শুধু একটু ভর্তি করেন, আপনি ওকে আমি দিয়ে আসবো, আপনাকে কিছু করতে হবে না, শুধু একটু ভর্তিটা করেন। সেখান থেকে দেখা যায় অনেক স্কুল থেকে রিজেক্ট হয়ে কোনো একটা জায়গায় দয়া করে হয়তো আমাকে ভর্তি করছে। কিন্তু এই যে দয়া ব্যাপারটা, আসলে দয়া না, এটা আমার রাইট ছিল, এটা আমার অধিকার ছিল। তো সেই জায়গায় এখন কিন্তু সরকারিভাবে আইন প্রতিষ্ঠা করা হয়েছে, স্কুলে প্রতিবন্ধী ব্যক্তি বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে হবে, না করলে আপনি কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবেন। আমি সেই অধিকারটা পাই নাই, কারণ আমার সময় ওই আইনটাই ছিল না। আমি যে প্রোটেস্ট করব বা আমার পরিবার যে প্রোটেস্ট করবে, এটার এগেইনস্ট আমাকে কেন ভর্তি করবেন না, বা আমি কেন এই অধিকার থেকে বঞ্চিত, আমার তো সেই রাইটটাই রাষ্ট্র ব্যবস্থায় ছিল না। সেই জায়গায় এখন কিন্তু রাষ্ট্র আমাকে এই অধিকারটা দিছে। আমার এখন প্রত্যেকটা শিশু তার স্বাভাবিক স্কুলে ভর্তি হতে পারবে, সে যদি ওই জায়গায় ক্যাপাবল থাকে ভর্তি হওয়ার জন্য। তো আমার হেল্পের প্রয়োজন নাই। আমি সবসময় বলি, আমার সাপোর্ট দরকার, আমার অধিকারটা নিশ্চিত করা দরকার। আপনি আমাকে হেল্প করা দরকার না, আপনি আমাকে দয়া করার প্রয়োজন নেই, আপনি আমার অধিকারটা নিশ্চিত করেন। আমার অধিকারটা নিশ্চিত করলেই আমার যা দরকার তা হয়ে যাবে, আমাকে এক্সট্রা করে দয়া করার দরকার নেই। তো এরকমই আমার মনে হয় লিজার কথাও কিছু শুনি, ও আমার কাছে অনেক সুন্দর করে কথা বলে, ওর কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনি। ওর কাছে হয়ে যাব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো এই মুহূর্তে আমি চলে যাব হচ্ছে কেয়ার কাছে। তো কেয়া, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধীজনদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রয়েছে, বা বিদ্যমান চ্যালেঞ্জসমূহ কি কি হতে পারে? থ্যাংক ইউ আমাকে আজকে এখানে কথা বলার প্ল্যাটফর্ম অপরচুনিটি দেওয়ার জন্য। আমি বলবো, স্থানীয় পর্যায়ে আমাদের যে অধিকার, আমাদের যে রাইটস আমরা যেটাকে বলি, এটা অর্জন করা বা এই পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়াটা অতি কষ্টসাধ্য। আমি বইয়ের ভাষায় বা কি বলে বিভিন্ন লজিক্যালি বিষয়টা উপস্থাপন না করে আমি যদি এখানে নিজেকে এক্সাম্পল হিসেবে ইউজ করি, তাহলে আমার মনে হয় আজকে যারা লাইভ শুনছে বা আপনি আমাদের যে স্পেসটা নিচ্ছেন, আপনার জন্য সেটা কমফোর্টেবল অ্যান্ড ইজি হবে। সো আপনি যদি আমাকে এই ব্যাপারে কোঅপারেট করেন, তাহলে হয়তো আমি বলতে পারি। হ্যাঁ, অবশ্যই। থ্যাংকস। স্থানীয় পর্যায়ে অধিকার, সমতা বা ক্ষমতায়নের যে বিষয়টা, এটার মধ্যে অবশ্যই চ্যালেঞ্জিংয়ের বিষয়টা থাকে। স্থানীয় পর্যায়ে বলতে ফার্স্ট অফ অল আমি আমার ভিলেজের কথাটা বলবো, গ্রামের কথাটা বলবো। আমি হয়তো আমার চারপাশে, আমার এলাকায়
আমি তেমন একটা স্পেশাল চাইল্ড, আমি বলবো বিশেষ চাহিদা সম্পূর্ণ তেমন কোনো ব্যক্তিকে দেখিনি, কারণ ওই জায়গাটাতে আমি নিজেই দাঁড়িয়েছিলাম। আমার নিজের সাথে হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ, প্রতিকূলতা, কটূক্তি যেটাকে বলে বুলিং, সমস্ত কিছুরই শিকার হয়েছি। অ্যান্ড সেগুলোকে স্টেপ বাই স্টেপ চ্যালেঞ্জ হিসেবে নিয়েই স্ট্রাগল করে আজকে আমার এখানে আসা বা আমার কাঙ্ক্ষিত পর্যায়ে যাওয়ার যে স্টেপটা, সেই জায়গা হয়তো এখন কিছুটা হলেও আমি আসতে পেরেছি। পুরোটা করেছি এটা আমি বলবো না। যেটা আমি দেখেছি, যখন আমি আমার ছোটোবেলার কথা বলি, স্কুলে ভর্তি হওয়ার বিষয়টা, আমি যখন আমার এলাকায় আমার বাসা যেহেতু পাঁচঘড়িয়া কান্দে, ওইখানে হচ্ছে প্রাইমারি একটি স্কুল ছিল। আমি স্কুলে কিন্তু ভর্তি হয়েছি একটু লেটে। এখন হয়তো সময়টা বেরিয়েছে যে বাচ্চারা 6 বছরের টাইমে ভর্তি হতে পারে, কিন্তু আমি যে সময় পড়াশোনা করতাম সে সময় এই বিষয়টা আরেকটু আগে ছিল। যেমন বাচ্চারা 5 বছর বয়সে বা 4 বছর বয়সে ভর্তি হয়ে যেত। তা আমার ক্ষেত্রে এই বিষয়টা ছিল ডিফারেন্ট, কারণ আমি পড়াশোনাটা করেছি বাট ওইভাবে স্বাভাবিকভাবে যেভাবে পড়া দরকার সেভাবে করতে পারিনি। এই জন্য আমার ফ্যামিলি থেকে ফার্স্ট টাইম আমি একটু সাপোর্ট পেয়েছি যে বাসায় টিচার দিয়ে পড়ার যে বিষয়টা, সেটা দিয়ে আমি 3 বছর পর্যন্ত বাসায় টিচিং নেই। লার্নিং, স্পিকিং, রাইটিং সমস্ত কিছু আমি শিখি। দেন হচ্ছে আমার বাসার পাশে যে প্রাইমারি স্কুলটা, সেখানে আমাকে অ্যাডমিশন দেওয়া হয়। বাচ্চাদের প্র্যাকটিসেরও তো একটা ব্যাপার থাকে, সবসময় বাসায় পড়লে তো হয় না। তো ওইখানে যখন আমি অ্যাডমিশন নিয়ে পড়তে যাই, তো ওইখানে আমি বুলিংয়ের শিকারটা হই ফার্স্টেই। আমাদের এলাকার কিছু ছেলেরা থাকে, স্থানীয় পর্যায়ে আমরা যে বিষয়টা বলি, কিছু বাচ্চা ছেলে আছে। অ্যান্ড কি বলবো, তখনকার সময়টা 2003 সালের বিষয়। আমি যদি বলি যে আমি স্কুলে হাতে কলমে আমি হচ্ছে হাতে খড়ি যে বিষয়টা স্টাডি শুরু করি, ওইটা 2003 ছিল। তো ওই টাইমে যখন আমি স্কুলে পড়তাম বা কি বলে নিজের কিছু ভাব ইচ্ছে প্রকাশ করতাম নিজের মতো করে, দেখা যাচ্ছে আমার এলাকার ছেলেরাই আমার সাথে এসে আমাকে বুলিং করতো, আমাকে সবসময় ডিস্টার্ব করার চেষ্টা করতো, আমাকে এক্সাইটেড করার চেষ্টা করতো। তো ওই টাইমটাতে হলো কি যে আমার ফ্যামিলি হয়তো চেষ্টা করেছে বা স্কুলের টিচাররাও দেখা যায়, গ্রামের লোকজন কিন্তু তারা আমার সাথে সাপোর্টিং যেটা বলে, কোঅপারেটিভ যেটা বলে সেটা ছিল না। স্থানীয় পর্যায়ের লোকগুলো ডিরেক্টলি বলতে গেলে যে ওরা খুবই রুড ছিল, বলার মতন ছিল না। তো বিভিন্ন রকম তো বুলিং হতে থাকতো। একটা স্কুলে একটা কার্নেলিং যে ব্যাপারটা হতো, ঝগড়ার একটা চূড়ান্ত পর্যায়ে চলে যেত। তো আমার ফ্যামিলি ভাবলো যে স্কুলেও কেয়ার রাখা যাবে না, টিচারও ওইরকম সাপোর্টেড ছিল না। কারণ আমি বলবো টিচাররা যদি ওই ধরনের সাপোর্টেড থাকতো, তাহলে আমার মনে হয় এতটা বুলিংয়ের শিকার হয়ে আমাকে স্কুল ছাড়তে হতো না। তারপর হচ্ছে আমি আসি আপনার কি বলে বিনিয়ান ক্যাডেট কেজি স্কুল। আমার কিন্তু স্থানীয় পর্যায়ে বুলিংয়ের শিকারটা হয়ে কিন্তু তারা আমার প্রতি কি বলে সদয় ছিল না, বা বিষয়টা আমার জন্য চ্যালেঞ্জিংয়ের ছিল বলেই কিন্তু আমি আমার স্থানীয় পর্যায়ে ওই সাপোর্টিংটা বা নিজের বাসার কাছে স্কুলটা রেখে আমাকে চলে আসতে হয়েছে এই মাঠপাড়া বিলিয়ন ক্যাডেট কেজি স্কুলে। সেখানে এসে আমি অ্যাডমিশন নিই ক্লাস নার্সারিতে। 2003 থেকে 2008 ওই সময়টা পর্যন্ত আমি এখানে অধ্যয়ন করি। কিন্তু এখানেও যে আমাকে বুলিংয়ের শিকার হতে হয়নি বা আমার জন্য যে ব্যাপারটা খুব ইজি ছিল তাও না। এখানে অনেক বাচ্চারা ছিল যে আমার ক্লাসে এখন আমার মনে পড়ে প্রায় 75 জন স্টুডেন্ট ছিল। তো সেখানে কিন্তু এরকম একটু কি বলে ডিফারেন্ট বা স্পেশাল চাইল্ড আমি একা ছিলাম, স্পেশাল নিড যেটাকে বলে। তো ওরা কিন্তু প্রায় আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগে যেত। আমি টিচারদের কাছে কমপ্লেন করলে, যেগুলো এখন পর্যন্ত হয়তো আমার ফ্যামিলি আজকে জানবে, আপনাদের লাইভের প্রোগ্রামের মাধ্যমে আজকে আমার ফ্যামিলিও জানবে। আমি কিন্তু ফ্যামিলিকে বলতাম না, যাই মাঝে মাঝে বলতাম, যেটা হচ্ছে অনেকটা টলারেট করতে না পেরে। তা আমাদের যে টিচার ছিল, আল্লাহ ওনাকে ব্যস্ত করুন, ওনার প্রতি কি বলে এই জিনিসটা মনে পড়লে এখন আমার খারাপ লাগে। কেউ যখন আমার সম্পর্কে 2-4 জন বাচ্চা গিয়ে কমপ্লেন করতো, উনি ওইটা শুনে স্ট্রেট উনি আমার গায়ে হাত উঠাতো। উনি একবার এটা বুঝতে পারতো না যে এতগুলো বাচ্চা তো নর্মাল, কেউ তো ওর মতন না, ও এরকম একটা বাচ্চা হয়ে ওদের সাথে এরকম করছে। ওই একটাই মেয়ে যে কিনা এই এতগুলো বাচ্চার সাথে একাই ফাইট করে জিতে যাচ্ছে বা ঝগড়া করছে, উনি এসে আমার সাথে বিহেভিয়ার যাই করতো। তো এক পর্যায়ে আমি ভাবলাম যে এখন যদি আমি ফ্যামিলিকে এটাও বলি যে আমার সাথে স্কুলে এমন হচ্ছে, আমাকে কিন্তু স্কুলে আমার ফ্যামিলি আর যাই হোক হয়তো বলবে যে তোমার স্কুলে থাকা দরকার নেই বা ঘরে থেকে তুমি পড়াশোনা করো, আর না হলে আমি যে স্কুলে যাবো সেই স্কুলেতে এগুলো হতেই থাকবে, কারণ আমার একাডেমিক পড়াশোনা
আর কি হবে, তাই না? তো ঠিক আছে, ওদের মতন ওরা পড়ো, ওরা কতদিন করতে পারবে? আমার কথা হচ্ছে এইটা, যে আমি হচ্ছে ওদেরকে কিবা করার সুযোগই দিব না। আমি একদিন দুদিন ওদের কথা যদি রেসপন্স না করি, তাহলে কি বলে ওরা কিন্তু আমার সাথে এটা করতে আসবে না। এটাও কিন্তু একটা স্থানীয় পর্যায়ে বুলিংয়ের শিকার, বা এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ আমি মনে করছি। তো কি বলে, এভাবে করতে করতে 2003 থেকে কখন যেন 2008 চলে আসলো। ওই একটা সময় এটা করা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, চলে আসলো। আমি নিজেকে অন্যরকমভাবে করতে থাকলাম। তো এভাবে তো মানে স্থানীয় পর্যায়ে আমি কি বলে আমার চ্যালেঞ্জিংয়ের বিষয়টা পার করে আমি হচ্ছে 2009 সালে আবার দেখেন যে সেই স্কুলটাতে আমি ফিরে গেলাম ক্লাস 5-এ 2009। তখন কিন্তু সরকার এসে আমাদের যে মানে স্পেশাল নিড আমরা যারা আছি তাদের জন্য বিভিন্ন সুরক্ষা আইন বলেন, যা যা মেন্টালি ফিজিক্যালি সাপোর্ট বলেন, সব কিন্তু আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। তখন ওই স্কুল থেকে আমি হচ্ছে বৃত্তির জন্য আবার ওই স্কুলটাতে ভর্তি হলাম। ইনশাআল্লাহ তখন হয়তো আমি ততটা বুলিংয়ের শিকার হইনি, কিন্তু আমি কি বলবো, আপনি যদি বলেন যে এখনো এরকম মানে চ্যালেঞ্জের শিকার স্থানীয় পর্যায়ে হচ্ছে কিনা, খুব মানে সিম্পল, খুব কাছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওটা হচ্ছে মানুষ মানে এলাকার মানুষ কি বলবে, স্যার এই বিষয়টাতে অবগত। আমার ফ্যামিলির পার্সন বলতে আমার যারা কাজিন আছে, চাচা আছে, চাচি আছে, ওরা নিজেরাই কিন্তু এখন এই বুলিংটা বা এই বিভিন্ন রকম চ্যালেঞ্জিংয়ের শিকারটা আমার সাথে করছে। সেটা কিভাবে, এখন তার আমি বাচ্চা না যে আমাকে হচ্ছে বিভিন্ন বুলিং করে আমাকে বিরক্ত করবে, সেটা না। এখন আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি, যেমন বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান কিন্তু এখন আমার পাশে আছে। প্রথমত আমি আমাদের পুরোটা সমাজসেবাই তো আমাদের 3টা জায়গায়, 3টা জেলা শহর সমাজসেবা, তারপর হচ্ছে উপজেলা শহর সমাজসেবা, এখন আছে আবার শহর সমাজসেবা, যেটা আমি বলবো 3টা মিলে আমরা একটাই পরিবার, একটাই প্রতিষ্ঠান। তো আমি বলবো যে মুন্সিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরকে হচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমি 2013 সাল থেকে তাদের মানে হচ্ছে অন্তর্ভুক্ত হই। তো ওই জায়গাটা থেকে তাদের যে সাপোর্টিংটা আমার জন্য করার দরকার আমি বলবো সেটা তো তারা করছে। অ্যান্ড সেটার পাশাপাশি যদি এক্সট্রা কিছু করা লাগে, আমি যদি কি আজকে তাদের কাছে বলি যে স্যার আমার তো জিনিসটা এভাবে নেই, এভাবে প্রয়োজন, তারা তাদের কি বলে লিমিট থাকে কিন্তু প্রতিটা কাজের। আমি বলবো তারা তাদের লিমিটেশনের বাইরে গিয়ে সে কাজটা আমার জন্য করার চেষ্টা করে। আর সেকেন্ড টাইম আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা প্রশাসন মুন্সিগঞ্জকে। 2018 সাল থেকেই যখন যে জেলা প্রশাসককে আসে না কেন, তাদের একটা সফট কর্নার আমার প্রতি থাকে। আজকে যে আমি মাস্টার্স কমপ্লিট করছি, এটার অধ্যয়নও করছি, সাথে সাথে আমি বলবো অনার্স কমপ্লিট করেছি আমি গত বছর। কোভিড-19-এর কারণে আমার 2020-তেই অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, বাট সেটা হয়নি। কিন্তু পরবর্তীতে 17 নভেম্বর 2024 আমার অনার্স কমপ্লিট হয়েছে। বর্তমানে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অফ মাস্টার্স এমডি আমি রানিং করছি। তো এটার পিছনেও জেলা সমাজসেবা অধিদপ্তরকে আমি আরেকবার থ্যাঙ্কস দিব। পাশাপাশি আমাদের জেলা প্রশাসন মুন্সিগঞ্জ, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় ফাতেমাতুল জান্নাত, আজকের এই প্রোগ্রামটা যদি কখনো কেউ আমার এই কথাটা এখন শুনে থাকে, আমি আশা করবো অবশ্যই উনিও আমার এই বিষয়টা জানতে পারবে। তাকে কন্টিনিউয়ালি থ্যাঙ্কস। আমি বলবো এই জায়গায় চ্যালেঞ্জের বিষয় না, আমি তার সাপোর্টিংটা পেয়েছি। মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য আমাকে জেলা সমাজসেবা অধিদপ্তর অ্যান্ড জেলা প্রশাসন মুন্সিগঞ্জ দুটো প্রতিষ্ঠানে আমাকে মানে সমন্বিতভাবে সাপোর্টিংয়ের যে ব্যাপারটা, মেন্টালি সাপোর্ট করবো আমি, এটা তো ফিজিক্যালি সাপোর্ট না, চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে মেন্টালিভাবে তারা আমাকে সাপোর্ট করছে। আর বর্তমানভাবে আমি বিভিন্নভাবে যেটাকে বলে হেনস্থা, একটু আগে আপনার সেই কোশ্চেনটার সাথে সম্পৃক্ত, এখনো যে আমি বুলিং বা হেনস্থার শিকার হচ্ছি সেটা তো আপনাকে বললাম। এই ক্ষেত্রে ওভারঅল আমি বলবো সর্বক্ষেত্রে তাদের সাপোর্টটা আছে দেখেই হয়তো আজকে থেকে কি বলবো 15 বছর বা 16 বছর আগের অবস্থাতে আমি ফিরে যাইনি। তাদের সাপোর্টটা আমার পাশে আছে দেখে এখন আমি স্ট্রংভাবে দাঁড়িয়ে আছি, নিজের কি বলি স্ট্যাটাস বা অবস্থানটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি। তো আমি বলবো যতদিন আমাদের স্থানীয় পর্যায়ে বলতে আমি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থা যতদিন কি বলে শুদ্ধ না হবে, যতদিন তারা নিজেদেরকে বুঝতে না শিখবে, আমরা কিন্তু কি বলে মানে সঠিক যেই নীতিমালা, সঠিক আমাদের যেই কি বলে অন্তর্ভুক্তিমূলক আমাদের যে জায়গাটা, প্লেসটা, আমরা কিন্তু কি বলে এই ধরনের স্পেশাল চাইল্ড বা নৃত্যের জন্য একটা পরিবেশ বান্ধব জায়গা সৃষ্টি করতে পারবো না।
তো সেই জন্য এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে গেলে আমি বলবো যার সাথে এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন যে ব্যক্তিটা হচ্ছে, সে আশেপাশের মানুষ যাই বলুক না কেন, এটা তাদের প্রতি আমার সাজেশন থাকবে, তারা যেন মেন্টালি ভাবে ভেঙে না পড়ে। যে জিনিসটা দিয়ে আজকে তাদেরকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হচ্ছে, তারা যেন ভাবে যে না, আমাকে এটা নিয়ে চ্যালেঞ্জ করছে, আমি এটা ধরেই সামনে এগিয়ে যাবো, এটাকে আঁকড়ে ধরেই আমি ভালো কিছু করার চেষ্টা করবো, ওদেরকে দেখিয়ে দেবো। আর যদি একবার ভাবছে যে না, আমার প্রতি তো এই ঢিলগুলো আসতে চাচ্ছে, আমাকে বিভিন্নভাবে পিছিয়ে ফেলানো হচ্ছে, তাহলে তো আমি লাইফে মানে কিছু করতে পারবো না। যতদিনই সমাজ আছে, অবশ্যই সমাজে একটা ভালো প্রকারের লোক আছে, একটা খারাপ লোক আছে। যদি খারাপ না থাকতো আমরা কেউ ভালোর মূল্যায়ন বুঝতে পারতাম না, আর যদি ভালো থাকতো তবে কিন্তু খারাপের মূল্যায়নটা বোঝা যাবে না। আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে মানে কুফল যেটাকে বলে, এটাকে নিশ্চিহ্ন করে একেবারেই সম্ভব না, কারণ আমরা সবাই কিন্তু একই রকম না। তাই ওইটা তো আমাদের মধ্যে প্রতিকূলতা তো থাকবে, প্রতিকূলতাকে ধরে আমাদেরকে ইতিবাচক বা অনুকূল যে বিষয়টা আছে সেটাকে জয় করতে হবে। সো সর্বোপরি আমি একটা কথাই বলবো, আজকে রেডিও বিক্রমপুরের এই লাইভের মাধ্যমে হয়তো আমার থেকেও খারাপ অবস্থা বা আমার চাইতে অনেকে অনেক বেশি ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করবে, আপনাদের সবার প্রতি সাজেশন থাকবে, পরিস্থিতি যত খারাপই আসুক না কেন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি ধৈর্য রাখবো। আমরা চেষ্টা করবো যেটা নিয়ে আমাদের প্রতি প্রতিকূলতা আসছে, বাধা আসছে, যে জিনিসটা নিয়ে আমরা সেটাকে জয় করার চেষ্টা করবো, তাহলে দেখবো আমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে আমরা যেটা করতে যাচ্ছি। আর অবশ্যই আমাদের প্রত্যেকের প্রতিটা কাজ করার পিছনে একটা লক্ষ্য থাকতে হবে, অনেক বড় স্বপ্ন থাকতে হবে। লক্ষ্য আর স্বপ্ন যদি আমাদের জীবনে না থাকে, তাহলে সেটা কোনোদিনও মানে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যে ছকে আজকে দাঁড়িয়ে আছি, আজ থেকে বহু বছর পরে বা এক্সাম্পল 10 বছর পরেও কিন্তু আফটার 10 years আমরা সেখানেই দাঁড়িয়ে থাকবো। সো কে কি ভাবলো ওই জিনিসগুলো তো না, আমরা নিজেদের মেন্টালিটি ডেভেলপ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, জানি না ভুল কিছু বলেছি কিনা, থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো এই মুহূর্তে আমি স্যারের কাছে চলে যাব। স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রতিবন্ধীজনদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিতকরণে ব্যক্তি পর্যায় থেকে সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি সকল অংশীজনদের করণীয় কী কী রয়েছে? ধন্যবাদ। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একেবারে ব্যক্তি পর্যায় থেকে যদি শুরু করি, প্রথমে হচ্ছে একটা পরিবারে যেই কয়জনই সদস্য থাকুক, একজন যদি এরকম স্পেশাল পার্সন থাকে, তার জন্য ফ্যাসিলিটেট করার জন্য পরিবারের যতটুকু মানে প্রয়োজন থাকে, যেমন একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে তার হয়তো সিঁড়ি দিয়ে চলাচল করা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমার ওই পরিবারের ওই বাসস্থানের ব্যবস্থাপনাটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য অ্যাক্সেসিবল করে সিঁড়ি তৈরি করা বা কিভাবে সে কমফোর্টেবলি উঠানামা করতে পারে সেরকম একটা ব্যবস্থা করা। তাহলে এই যে ব্যক্তি পর্যায়ে এটা কিভাবে করতে পারে, তাহলে ব্যক্তি মানে একজন বাবা হোক বা মা হোক, সে তার ওই সন্তানটার সাপোর্টের জন্য কি কি প্রয়োজন তার ঘরে খুব ইজিলি অ্যাক্সেসিবল করা যায়, সেটা সে তৈরি করতে পারে। তারপরে হচ্ছে আপনার সোসাইটি কি করতে পারে। আমরা দেখি ধরেন সব আমাদের প্রবলেমগুলো কোথায় হয়, কমিউনিকেশনে। আমি এক জায়গা থেকে এক জায়গায় যখন যেতে চাই, একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য ওই যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। আমাদের রাস্তা, আমাদের মানে যানবাহন কোনোটাই প্রতিবন্ধী বান্ধব করতে পারিনি এখন পর্যন্ত আমরা। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু শেয়ার করি, যেমন আমি যদি ঢাকার মতো একটা শহরে বড় হয়েছি, আমি যদি কোনো স্কুলে বা আমার কলেজে যেতে চাইতাম, আমি কখনো ওই যে সাধারণ যে যানবাহন এখানে আমি যেতে পারিনি। লোকাল বাসে আপনাকে উঠাবে না, বলবে না সিট নাই, অথবা একদম হুইল চেয়ার পার্সন যদি যায় আপনি উঠতে পারবেন, আপনার হুইল চেয়ারটা উঠাবেন যাবে না। এখন ওই ব্যক্তি হুইল চেয়ার ছাড়া ওই ব্যক্তি আসলে উঠার মানে অর্থহীন, রাইট? এইভাবে করে মানে ওই যে ব্যক্তিটা বলছে তার মাথায় ওই সচেতনতা নাই বা এই বোধটা নাই যে আমি ব্যক্তিটাকে যে কথাগুলো বলছি এটা একটু লজিক নেই। তারপরে আপনি যখন আমাদের বাসগুলোর হাইট দেখবেন, রাস্তা থেকে এত উঁচু, একজন সাধারণ সুস্থ মানুষের উঠতে অনেক কষ্ট হয়ে যায়, অর্থাৎ সাধারণ সুস্থ মানুষের উঠতে কষ্ট হয়ে যায়। সেখানে প্রতিবন্ধী ব্যক্তি বা একটু অসুস্থ ব্যক্তি সে উঠতে কিভাবে উঠবে? তার মানে এই বাসে যে উঠার যোগাযোগ ব্যবস্থাটা এটা আমি কিন্তু ঠিক করতে পারি নাই। আমাদের রাস্তা থেকে ফুটপাথগুলো এত উঁচু থাকে, একজন
আমাকে কোনো কষ্ট করে ধরেন আমি বাসে উঠলাম, বাস থেকে আমি নামার পরে এখন আমার তো ফুটপাতে উঠতে হবে, আমি বাসে নামাই দিল আমাকে, এখন আমি ফুটপাতে উঠতে পারতেছি না, কারণ ফুটপাতটা রাস্তা থেকে প্রায় 1.5-2 হাত উপরে। এখন এই যে এখন তাহলে সোসাইটি কি করতে পারে? সোসাইটি এই যে আমার চোখের সামনেই তো আমার রাস্তাটা তৈরি হচ্ছে, আমাদের এই এলাকার রাস্তাটা তো আমাদের সবার সামনেই তৈরি হচ্ছে। ওই সময় তো আমাদের এই জায়গাটা ঠিক করা দরকার যে আমার ঘরে একজন যে কোনো সময় যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, প্রতিবন্ধী হয়ে যেতে পারে। আমি যখন ওই ব্যক্তিটাকে নিয়ে আমি ঘর থেকে বেরোয় একটা হাসপাতাল যাব বা কোথাও নিয়ে যাব, তার জন্য এই জায়গাটা স্মুথ কিনা, ফুটপাত এবং রাস্তার গ্যাপটা কতটুকু হলে একটা মানুষ খুব সহজে যেতে পারে, সেখানে একটা হুইল চেয়ার ইজিলি মুভ করা যায় কিনা, হ্যাঁ, এই জায়গাগুলো আমাদের একটু এই যে সোসাইটি ঠিক করতে পারে। তারপরে রাষ্ট্র ব্যবস্থা কি করতে পারে? রাষ্ট্র আমাদের এই জায়গাগুলোতে মানে আমরা মনোযোগী না। যেমন আপনি যদি চিন্তা করেন সরকারি বেসরকারি, আমার ইনক্লুডিং আমার নিজের অফিসও আমি প্রতিবন্ধী মাদকভাবে তৈরি করতে পারতেছি না, কারণ আমার একজন হুইল চেয়ার পার্সন আসলে দেখা যাচ্ছে যে আমাদের দোতলা 3তলা যে অফিসগুলো থাকে তার জন্য অ্যাক্সেসিবল হয় না, সে উঠতে পারছে না। এখন হয় ওই সে যে অফিসে কাজটা যে কাজে যাবে ওই তার পক্ষে আরেকজনকে পাঠানো হচ্ছে ওই অফিসে, ব্যক্তিটা সরাসরি কথা বলতে পারছে না, যে প্রতিবন্ধী ব্যক্তিটা তিনি যাচ্ছেন তার পক্ষে একজন যাচ্ছেন, অথবা তাকে খুব কষ্ট করে উপরে উঠাতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা এরকম হওয়া উচিত না, ব্যাপারটা হওয়া উচিত নিজের মতো করে উইদাউট এনি হেল্প, কারো হেল্প ছাড়া তিনি তার মতো করে ওখানে যেতে পারবেন। তা আমাদের এই রাষ্ট্রেরও এইখানে একটা দায়বদ্ধতা রয়েছে। তো আমার একজন প্রতিবন্ধী ব্যক্তির কি কি সাপোর্ট প্রয়োজন? প্রথমে হচ্ছে তার এই যে শারীরিক অবস্থার উপযোগী অনুযায়ী তার কমিউনিকেশন ব্যবস্থাটা ঠিক করা, যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন স্থানের সাথে। তারপরে তার শারীরিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। আমাদের একজন প্রতিবন্ধী ব্যক্তির যে চিকিৎসা প্যাটার্ন, সেই প্যাটার্নটা আর একজন স্বাভাবিক ব্যক্তির চিকিৎসা প্যাটার্ন একরকম হয় না। সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থাটা আমাদের সংস্কার করে একটু উপযোগী করা উচিত। তারপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা, অর্থাৎ ব্যক্তিটা একটা মানুষের পর্যায়গুলো কি কি, জন্মগ্রহণ করার পর থেকে শিশুকালের পরে যখন আস্তে আস্তে সে এডুকেশন করে, মানে শৈশব আসে, কৈশোর আসে, আমরা একটা ধারাবাহিক লার্নিং এর মধ্য দিয়ে জীবনকে মানে চালানোর জন্য নিজেকে তৈরি করি। আমার এই তৈরি করার জন্য নিজের দক্ষতা অর্জন করে তারপরে আমি একটা কর্মক্ষেত্রে অর্জন করি। তাহলে তার এই যে শিক্ষা ব্যবস্থা এবং তাকে স্কিল করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং শিক্ষা তাকে দেওয়া উচিত, প্রত্যেক জায়গায় তার অ্যাক্সেসটা থাকা উচিত। এবং সর্বোপরি শেষে কর্মসংস্থানের জায়গায় তার একটা নিশ্চিত কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের এই সমাজ, রাষ্ট্র এবং টোটাল এই আমাদের সকল মানুষের আসলে এগিয়ে আসা উচিত, সরকারি এবং বেসরকারি পর্যায়ে। বেসরকারি পর্যায়ে আমরা দেখি যে আসলে একজন প্রতিবন্ধী ব্যক্তি কোথাও চাকরির অ্যাপ্লাই করলে তাকে প্রথমে রিজেক্ট করা হয়, এটা রূঢ় বাস্তবতা। প্রথমেই তাকে আপনি যে কোনো জায়গাতে তার ওই যে ওখানে প্রথমে তাকে হয়তো ভাইভাতেই ডাকবে না বা তাকে দিতেই ডাকবে না, এটা একেবারে মানে বাস্তবতা। সঠিকভাবে হয়তো মানে মুখে হয়তো স্বীকার করবে না, আপনাকে বলবেও না যে আপনাকে এই কারণে বাদ দেওয়া হয়েছে, আপনার যোগ্য কি কারণে রিজেক্ট করা হয়েছে সেটা বলবে না। কিন্তু দৃঢ় বাস্তবতা হচ্ছে তিনি ওই যে একজন ব্যক্তিকে চাচ্ছেন যাকে সে মানে তথাকথিত সুস্থ, যে আমাদের সোসাইটির মানে চোখে যারা সুস্থ তাদেরকে মিন করে তার সেই রকম একজন ব্যক্তিকে সে তার কোম্পানিতে বা তার প্রতিষ্ঠানে সে নিয়োগ দিতে চাচ্ছেন। একজন স্পেশাল ব্যক্তিকে তিনি তার প্রতিষ্ঠান রাখতে চাচ্ছেন না। অথচ যদি এই স্পেশাল ব্যক্তিটাকে একটা নির্দিষ্ট কোনো কাজে আপনি লাগাতে পারেন, তাহলে তার মেধাটা দিয়ে অনেক সুস্থ মানুষের চেয়েও বেশি পরিমাণ আউটপুট পাওয়া যায় এবং আমরা সেটা দেখি বিভিন্ন জায়গায়। অর্থাৎ ওই মেধাটা যদি আপনি তাকে প্রকাশ করার সুযোগটাই না দেন, তাহলে আসলে সে তো ওখানেই ঝরে পড়বে। তো আমাদের এই ব্যক্তি থেকে এবং সরকারের আসলে আমাদের এই যে একটু জরিপ করে মধ্যে আমাদের মানে সোসাইটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা প্রায় কোনো না কোনোভাবে কম বেশি মিলায়, অর্থাৎ মৃদুমাত্রা থেকে আমাদের 3 ধরনের মাত্রা বলি আমরা, মৃদু, মাঝারি এবং তীব্র প্রতিবন্ধিতা। এই মাত্রা মিলে সব মিলে মোট জনসংখ্যার 10% লোক কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার হয়। তো এখন 10% লোক যদি আপনি টোটালি কাউন্ট করেন কান্ট্রিতে, একটা বিশাল সংখ্যা। এই সংখ্যাকে আপনি বাদ দিয়ে পুরো সমাজকে তো আগামী দিনে দেওয়া সম্ভব না। তাহলে এদেরকে আপনি চাকরিতে বা বিভিন্ন কর্মসংস্থানে নিয়োগ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আমাদের এখন পর্যন্ত কোটায় প্রতিবন্ধী ব্যক্তির জন্য কোটা মাত্র 1% সরকারি চাকরিতে। সে অনেক এক সময় ছিল না, 0% ছিল, ঠিক আছে, সেখান থেকে এখনো 1% আসছে, এটার জন্য আমরা সুক্রিয়া করি। কিন্তু
আপনি পার্সেন্টের রেশিও অনুযায়ী চিন্তা করেন কত পার্সেন্ট হওয়া উচিত। এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আপনি পিছিয়ে রাখতেছেন, তাহলে টোটাল সমাজটা আসলে কিভাবে আগাবে? এই ব্যক্তিটা তো বা এই ব্যক্তিটাকে যখন আপনি ঝরে পড়াবেন তখন সে পরিবারের বোঝা হয়ে যাবে, সমাজ সোসাইটির বোঝা হয়ে যাবে। আপনি তাকে বোঝা না করে তাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য এই যে আমি মনে করি যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে কোটাটা চাকরির, এটা আরো বাড়ানো উচিত, মানে যৌক্তিক একটা পর্যায়ে আনা উচিত, যেখানে হয়তো আরো অনেকের কোটাগুলো অযৌক্তিকভাবেও বেশি ছিল বা বেশি আছে, সেখানে একজন মানে প্রাপ্য অধিকার তাকে দেওয়া উচিত। এই ধরনের ব্যক্তিদের জন্য আরো অ্যাক্সেসিবল করা উচিত সরকারি চাকরিতে। যখন সরকারি চাকরিতে এটার অ্যাক্সেসিবলটা থাকবে, সচেতনতা বাড়বে, তখন বেসরকারি লোক যারা আছেন তারা যখন নিয়োগ দেবে তখন এই উদাহরণগুলো দেখে তারা সচেতন হবেন এবং একজন প্রতিবন্ধী ব্যক্তি বা একজন স্পেশাল মানুষকে যে তার কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবেন। তো আমাদের এটা সামগ্রিক মানে ব্যবস্থাটাই আসলে এরকম করতে হবে। মানে আমাদের শুধুমাত্র একজন ব্যক্তির দিয়ে সম্ভব না, শুধু সরকারকেও সম্ভব না, আবার একজন বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়েও সম্ভব না, সামগ্রিকভাবে সকলকে এগিয়ে আসতে হবে এটা বেশি। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমরা। তো যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সমবেত প্রচেষ্টা, তারা লিখেছেন প্রতিবন্ধীজনদের উন্নয়নে চমৎকার এই অনুষ্ঠানটি শুনে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের সাথে যুক্ত আছেন আওলাদ হোসেন খান শিবলি, তিনি লিখেছেন প্রতিবন্ধীজনদের উন্নয়নে তাদের অধিকার সমতা ও ক্ষমতায়ন নিশ্চিতকরণে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা জোরালো করতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আরও যুক্ত আছেন মামুনুর রশিদ, তিনি লিখেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা এই সমাজেরই অংশ, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের মূল স্রোতে তাদের সম্পৃক্ত করতে হবে, দক্ষতা উন্নয়ন করে কর্মসংস্থান সৃষ্টি করে তাদের জীবন জীবিকার পথ প্রসারিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনার মতামত প্রদানের জন্য। আমাদের সাথে যুক্ত আছেন আম্বার বিক্রমপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারা লিখেছেন প্রতিবন্ধীজনদের উন্নয়নে চমৎকার এই অনুষ্ঠানটি শুনে বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু এবং আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের দুইজন অতিথি। তো এই মুহূর্তে আমি কেয়ার কাছে চলে যাব। কেয়া, আমাদের তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে বিদ্যমান যে চ্যালেঞ্জ সমূহ আছে এগুলো উত্তরণে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে তুমি মনে করো? ধন্যবাদ। বর্তমানে আমরা যারা স্পেশাল নিড বা স্পেশাল চাইল্ড আছে তারা বিভিন্ন রকমের চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়ে থাকে। তো এগুলো উত্তরণের জন্য বা আরও ডেভেলপ করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া জরুরি, ফার্স্ট অফ অল আমাদের পরিবারের যে সাপোর্ট, এই সাপোর্টটা মেন্টালিভাবে আমাদের জন্য থাকতে হবে। আমরা যদি ভেঙে পড়ি তবে সেই সময় পরিবারকেই আমাদের সাপোর্ট হয়ে আমাদের স্ট্রাগলিং একটা চ্যালেঞ্জ সামনে এগিয়ে যাওয়ার জন্য যেই স্ট্রাগল করা দরকার সেই সময় তাদের সাপোর্টটা থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের সোশ্যাল ব্যবস্থা, সোশ্যাল ম্যানেজমেন্ট, সমাজ ব্যবস্থাটাকে এখন যে অবস্থায় আছে আমি বলবো আগে থেকে ডেভেলপ হয়েছে, তবে এই ডেভেলপটাকে ইনক্রিজিং ডে বাই ডে আরও বৃদ্ধি করতে হবে। যারা স্পেশাল চাইল্ড
বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা আছে তাদের পরিবেশ বান্ধব কিছু জিনিসের ব্যবস্থা করতে হবে, যেমন তাদের মানসিক সাপোর্টিংয়ের জন্য তাদের বিনোদনের ব্যবস্থা, তারা যেন নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে সেরকম ক্ষেত্র তৈরি করে দেওয়া, নিজেদের মেধা সম্পদকে কাজে লাগাতে পারে ওই রকম চ্যালেঞ্জিংয়ের একটা জায়গা তৈরি করা, তারা যেন চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তাই সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। এরপর আমি বলবো যে সরকারের ভূমিকাও এখানে প্রয়োজন, কারণ একজন স্পেশাল নিডের শুধু পরিবারের সাপোর্ট বা নিজের আর্থিক চেষ্টা আমি যেটাকে বলবো সেটা থাকলেই একজন মানুষ কি বলে সবসময় তার প্রপার জায়গায় যেটা বলে সেটা খুঁজে পায় না। তো এই টাইমে আমাদের গভর্নমেন্ট যদি এ ধরনের মানুষের কথা চিন্তা করে, তাদের প্রপার জায়গাটা নিয়ে একটু ভাবে, তারা যেই জায়গাটাতে এখন আছে সেই জায়গাটা থেকে আর একটু কীভাবে ইমপ্রেসিং করা যায় সেই বিষয়টা নিয়ে যদি আমাদের গভর্নমেন্ট আর একটু সতর্কতামূলক দৃষ্টি দেয়, তাহলে আমার মনে হয় আজকে যে স্পেশাল নিড বাচ্চারা আছেন, যে ব্যক্তিরা আছেন, তাদের অবস্থানটা আগে থেকে একটু ডেভেলপ করা সম্ভব। তারপর আমি বলবো আমাদের স্পেশাল চাইল্ডের স্কুলের যে ব্যাপারটা থাকে সেই জায়গাগুলোতে অবশ্যই শুধু সচেতনতা না, অনেক বেশি সচেতনতা আমাদের হচ্ছে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, সরকার এবং স্থানীয় পর্যায়ে যে প্রশাসনিক কর্মকর্তা আছে তাদেরও এখানে সাপোর্টিং দেওয়া প্রয়োজন। দেখা যাচ্ছে যে সব জেলাতে যারা স্পেশাল নিড আছে তাদের জন্য কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণে থাকে না। অনেকের দেখা যাচ্ছে যে শারীরিক প্রতিবন্ধকতার কারণে তারা কিন্তু এক জেলায় থেকে, যেমন আমি এখন আছি মুন্সিগঞ্জে, আমার যদি এখানে কোনো স্পেশাল নিডদের পড়াশোনার কোনো ব্যবস্থা না থাকতো বা আমার যদি সুযোগ না থাকতো তাহলে ঢাকায় গিয়ে পড়াটা আমি বলতাম যে আমার এটা এক্সাম্পল স্বরূপ বলছি, আমার জন্য কিন্তু যাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যেত, যে আমার জেলায় তো ওই রকম স্পেশাল নিডদের ফ্যাসিলিটিস নেই, তো সেটা যদি আমি এখন নিতে যাই তাহলে আমাকে ঢাকায় যেতে হবে। আর এইটা একজন কি বলে ফিজিক্যালি স্ট্রেস বা মেন্টালি স্ট্রেস যেটা বলি এ ধরনের পিপল বা এ ধরনের পার্সনদের কিন্তু এটা খুবই কষ্টসাধ্য। তো সেই জায়গা থেকে তাদের কি বলে প্রপার শিক্ষা প্রতিষ্ঠান বা তাদের শিক্ষণীয়মূলক যে জায়গাগুলো প্রয়োজন আমার মনে হয় প্রতি জেলায় জেলায় তাদের জন্য এই ব্যবস্থাটা করা দরকার। তারপর আমি বলবো তাদের চিকিৎসা ক্ষেত্র, স্পেশাল নিডদের বিশেষ করে যে জিনিসটা প্রয়োজন হয় আমার মনে হয় থেরাপি। আমাদের মুন্সিগঞ্জে কিন্তু একটা আছে, তবে এটার অবস্থান কিন্তু দূরে হয়ে যায়, তো এটার জন্য কিন্তু আমরা প্রশাসনের কাছে, তাই না, আমাদের জেলা সমাজসেবা অধিদপ্তরও আমি বলবো, আমি যতগুলো প্রোগ্রামে গিয়েছি আমরা কিন্তু এটার জন্য আবেদন জানিয়েছিলাম যে এই কি বলে চিকিৎসা সেবা কেন্দ্রটা যদি মুন্সিগঞ্জের মূল প্রাণ কেন্দ্র বা শহরে যদি এটা হয় তাহলে আমার মনে হয় যে আশেপাশে সব মানুষগুলো আমরা এই জায়গাতে সেবাটা গ্রহণ করতে পারি। তা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমার সেই আবেদনটা আবারও অ্যাপ্লাই করলাম যেন এই বিষয়টা একটু দেখা হয়, তাহলে আমার মনে হয় আমরা যে স্পেশাল নিডেররা আছি তারা খুব সহজে সেবাটা গ্রহণ করতে পারবো। তারপর সরকারের দিক থেকে আমাদের স্পেশাল নিডসের জন্য আরেকটু করণীয় সেটা হচ্ছে তাদের যে আর্থিকভাবে যে সাপোর্টিংটা দেওয়া হয়, ভাতা বা অনুদান, হ্যাঁ এটা স্বাভাবিক যে কোনো কিছু না পাওয়ার থেকে কিছু যদি পাওয়া যায় তাহলে আমরা কিন্তু উপকৃত হই। সরকার আমাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে, বিভিন্ন শিক্ষাবৃত্তি বা অনুদানের ব্যবস্থা করছে। তো আমি বলবো যে অনেকের দেখা যাচ্ছে কি যে অনুদানটা বা ভাতাটা দিচ্ছে তারা উপকৃত হচ্ছে, কিন্তু পুরোপুরি তাদের জন্য যে সাপোর্টটা দরকার ফাইন্যান্সিয়ালি সেটা কিন্তু হচ্ছে না। সরকার যা ব্যবস্থা করে গেছেন, সরকার যদি এই জায়গাটাতে একটু নজর দেয় তাহলে দেখা যাচ্ছে তাদের এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আর একটু ইনক্রিজ করতে পারে। তো এরকম আরও অনেক সুবিধা আছে যেগুলো বললে লিস্টটা অনেক লং হয়ে যাবে। তবে আমি মনে করবো যে কয়েকটা পয়েন্ট আমি বললাম, এরকম আরও অনেক পয়েন্ট আছে, এটা যদি গভর্নমেন্ট বা আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সামাজিক সংগঠন সংস্থা, ঠিক আছে, এই বিষয়গুলো যদি একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে তাদের জন্য কি সুবিধা হতে পারে, বা আমরা যারা স্পেশাল নিড আছি তারা সুবিধা পেয়ে আমার মনে হয় নিজেদেরকে একটা প্রপার জায়গায়
তৈরি করে একদিন এই দেশকে বা দেশের মানুষগুলোকে বা আমাদের মতো আরও যারা স্পেশাল নিড আছে তাদের জন্য কিছু করার সুযোগ আমরা পাবো। সো কি বলে, সকলের কাছে বা আমাদের গভর্নমেন্ট যারা আছে তাদের কাছে এই প্রোগ্রামের মাধ্যমে আমার এই আবেদনটাই থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিতকরণে অনেক সমস্যা উঠে এসেছে এবং অনেক চ্যালেঞ্জও উঠে এসেছে। তো স্যারের কাছে আমার প্রশ্ন, এইসব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি? একে এক কথায় আপনি কি সুপারিশ করবেন? ধন্যবাদ। আসলে ওই সমাধান ওই এক জায়গাতে গিয়ে আসে। এক কথায় হচ্ছে সচেতনতা। আর আমার যত প্রতিবন্ধী ভাই এবং বোন আছেন যারা এই মুহূর্তে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের জন্য আমি একটা পরামর্শ এইভাবে দেই যে আসলে আপনাকে আপনার জায়গা থেকে এগিয়ে যেতে হবে। সোসাইটি অনেক সময় হয়তো সুবিধা পাবেন, অনেক সময় সে সাপোর্টটা পাবেন না, কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবিলা করেই আপনাকে আপনার যে লক্ষ্য সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে স্ট্রাগল করে যেতে হবে। তার বাইরে আমাদের রাষ্ট্র, পরিবার এবং সকলের তো একটা মানে সম্মিলিত সাপোর্ট এখানে থাকতেই হবে, কিন্তু সবসময় সেই পরিস্থিতি হয়তো অনেক সময় হবে না। হ্যাঁ, আমাকে ওই পরিস্থিতিগুলো মোকাবেলা করে দৃঢ়ভাবে নিজের মানে সদিচ্ছাকে মানে মাধ্যমে আপনাকে আপনার লক্ষ্য স্থির করে সেখানে পৌঁছাতে হবে, মনোবল বাড়াইতে হবে। আমি ওই যে বুলিং শুনে আমি আর স্কুলে যাব না, পাত্তা দিতে হবে না বুলিংকে। ওটাকে কানের পাশে না ঢুকে আমি যে স্কুলে যাব এবং আমি পড়বো, আমি আমার নিজেকে প্রতিষ্ঠা করব, এই দৃঢ়তা তৈরি করে নিজেকে মনোবল বাড়িয়ে আমাকে আগাইতে হবে। এটা হচ্ছে আমাদের প্রতিবন্ধী সকল ভাই বোনদের প্রতি আমার এই অনুরোধটা থাকবে। এর বাইরে আমি আফরোজান অবগতির জন্য জানাচ্ছি, তুমি আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রত্যেকটা জেলায় আমাদের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে। তো আমাদের মুন্সিগঞ্জ যেটা আছে সেটা মীর কাদিম পৌরসভায় অবস্থান। তো এটা শহর থেকে একটু দূরে এবং আমাদের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এখানে অ্যাক্সেসিবল হচ্ছে না। আমরা অনেকদিন আগে থেকে এটা সরিয়ে আমাদের যাতে সকলে অ্যাক্সেসিবল একটা জায়গায় হয় এরকম একটা আনার জন্য অনুরোধ করছিলাম। তো সুখবর হচ্ছে সেটা অনুমোদন হয়েছে, এটা তার স্থানান্তরের একটা অনুমোদন হয়ে গেছে। এটা খুব দ্রুতই খুব কাছাকাছি চলে আসবে। আমি যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছিলাম আমাদের সদর হাসপাতালের আশেপাশে একটা বাসায় সেটা ভাষা ভাড়া নিয়ে চলে আসা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা সুখবর সকলের জন্য। এখানে আমাদের যে সেবাগুলো দেওয়া হয় সেগুলো আমি একটু সকল অবগতির জন্য বলছি। আমাদের বিশেষ করে যাদের যে অটিজম এবং শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে এই ধরনের ব্যক্তিদের জন্য এখানে বিশেষ কিছু চিকিৎসা ব্যবস্থা রয়েছে। স্পিচ থেরাপি, যাদের কথা ডিলে হয়, কথা বলতে মানে দেখা যাচ্ছে বাজে, মুখে স্পষ্ট হয় না, এই ধরনের ব্যক্তিদের স্পিচ থেরাপি, তারপরে অকুপেশনাল থেরাপি, তারপরে আমাদের শারীরিক কিছু ইকুইপমেন্ট আছে। হ্যাঁ, তারপরে ওখানে ছাড়া ওখানে যারা মানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যে সাপোর্টিং যেই ডিভাইসগুলো লাগে, যেমন সাদা ছড়ি, হুইল চেয়ার বা ট্রাইসাইকেল, এই ধরনের উপকরণগুলো ওখান থেকে বিতরণ করা হয় বিনামূল্যে। তো আমাদের যারা আপনাদের পরিচিত যদি কাউকে দেখেন যে এই জিনিসটা হলে তার উপকার হতে পারে, ওই ব্যক্তিটা হয়তো জানে না হ্যাঁ যে এই সেবাটা কোথায় পাওয়া যায়। আপনি একজন সুস্থ মানুষ, আপনি জানেন, আপনি তাকে এই তথ্যটা দিয়ে সহায়তা করলেও সেই লোকটা অনেক উপকৃত হবে যে আপনার একটা সাদা ছড়ি দরকার, এটা এখানে পাওয়া যায়, এখানে যোগাযোগ করলে আপনার জন্য হয়। একজন ব্যক্তি হুইল চেয়ার দরকার, সে চলাফেরা করতে পারছে না, তার এই হুইল চেয়ারটা যদি আপনি তথ্যটা দেন যে এখানে পাওয়া যাবে, সে জানেই না কোথা থেকে নিতে হবে। আমরাও সকলকে এই তথ্যটা পৌঁছাতে হয়তো আমরা পারিনি। তো এই তথ্যটা দেখবেন আমাদের সমাজসেবার যে কোনো অফিসে যোগাযোগ করলে আমরা তার এই সেবাটা পাওয়ার জন্য আমরা সকল চেষ্টা করব। আমি আরেক সকলের অভিজ্ঞতার জন্য আরেক তথ্য দেই। আমাদের সরকার অনেক আসলে আমাদের চাহিদা অনেক, আমরা অনেক কিছু চাই, কিন্তু আসলে সরকারেরও কিছু সীমাবদ্ধতা থাকে সবসময়। তো সীমাবদ্ধতার মাধ্যমেও আমাদের সরকারভাবে যে সকল সাপোর্টগুলো দেওয়া হয় একজন প্রতিবন্ধী ব্যক্তিদের, তার মধ্যে রয়েছে আমাদের রেগুলার যেটা দেওয়া হয় নিয়মিত, সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। প্রতিবন্ধী ভাতা বর্তমানে 850 করে মাসে, একজন ব্যক্তি 850 করে প্রতি মাসে, এবং প্রতি 3 মাস পর একটা কিস্তি করে আমরা 4টা কিস্তিতে বছরে দিয়ে থাকি। এবং আপনারা জানেন যে এখন
প্রত্যেকটা জেলাতেই এই ভাতাটা বিতরণ করা হয় একেবারে ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ হাতে ঘরে বসে মানুষ ভাতাটা যেন পায় সেই ব্যাপারটা তো নিশ্চিত করা হয়েছে। মোবাইল ফিনান্সিয়াল ব্যবস্থা কিংবা এখন এই বছর থেকে যে কোনো ব্যাংক অথবা যে কোনো ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমেই আপনি সেবাটা নিতে পারবেন। আপনার ঘরে বসেই আপনার ভাতার টাকাটা আপনার মোবাইলের অ্যাকাউন্টে চলে আসতে পারে। এর মধ্যে আরেকটা সেবা রয়েছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, শিক্ষা উপবৃত্তি। শিক্ষা উপবৃত্তি আমাদের 4টা স্তরে দেওয়া হয়: প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর। তো এই 4টা মাধ্যমে সর্বোচ্চ যখন 750 থেকে শুরু করে সর্বোচ্চ 1300 পর্যন্ত মাসে একটা ভাতার ব্যবস্থা আমাদের সরকার করেছে। এখন এটা হয়তো খুবই সামান্য হয়তো মনে হবে শুনতে, বা ঠিক আছে অনেক সামান্য, আমরা এটা বাড়ানোর জন্য সুপারিশ করছি। সরকারের সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে এটা বাড়াচ্ছে। তারপরেও এটা একটু সাপোর্ট, একটু সম্মান দেখানো হয় কিছুটা। আমরা তারপরে এটা বর্তমান বাজার বা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা কতটুকু করা উচিত সেটা বিবেচনা করার জন্য আমাদের কর্তৃপক্ষকে আমরা নিয়মিতই অবগত করি যেন এটা বাড়ায়। এছাড়াও বর্তমান যে নিয়ম আছে, বর্তমান যে আইনি কাঠামো রয়েছে, সেখানে একজন ব্যক্তি একটা সেবাই পেতে পারে, অর্থাৎ সরকারের 2টি সেবা পাওয়া দিতে পারে না। যিনি ভাতা পায় তিনি আবার উপবৃত্তি পাবেন না। তো এখন এই ব্যাপারটা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই বাইন্ডিংসটা তুলে দিতে সুপারিশ জানাচ্ছিলাম আমাদের কর্তৃপক্ষকে, যে একটা প্রতিবন্ধী ব্যক্তি সে কিন্তু সোসাইটিতে এমনিতেই পিছানো। তো ওই প্রতিবন্ধী ব্যক্তিটা ভাতা পেলে শিক্ষাবৃত্তি পায় না, বা শিক্ষাবৃত্তি পেলে ভাতা পাবে না। আমরা চাচ্ছি যে যিনি ভাতা তিনি পাবেনই, অর্থাৎ ভাতা তার নিশ্চিত পাবে, সাথে তিনি যদি পড়াশোনা করেন তাহলে তাকে অতিরিক্ত আরো শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এই নিয়মটা করার জন্য মানে বর্তমান যে আইনি কাঠামো রয়েছে সেখানে আমাদের এই সীমাবদ্ধতা রয়েছে। এটা সংস্কার করার প্রক্রিয়াধীন রয়েছে আমি যতটুকু জানি। আমাদের ও এক ক্লাস থেকে আরেক ক্লাসে কবে উঠতো এটা বড় বিষয় চাইতে, ওকে যে স্কুলে পাঠাবেন, ওকে পাঠানোটা, স্কুলে ভর্তি, ওকে মানুষের সাথে মিশুক, এটাও একটা লার্নিং। ওকে পৃথিবীর সবাইকে কিন্তু একেবারে ফার্স্ট হইতে হবে এরকম না। এই মানসিকতা আমার মধ্যে আমার বাচ্চাটা ফার্স্ট হতে পারছে না, বা আমার বাচ্চাটা অন্যদের চেয়ে পিছানো, সবাইকে এটা জরুরি না। ও স্কুলে গেলে ও মানুষের সাথে মিশে ওর অন্য ধরনের একটা স্কিল তৈরি হবে। ও একই ক্লাসে বারবার ফেল করুক, তারপরে ও স্কুলে যাক। আমরা স্কুলে যাওয়ানোটা নিশ্চিত করার চেষ্টা করব। তাহলে আমরা যে প্রতিবন্ধী যে শিক্ষা উপবৃত্তিটা এটা আমরা চালিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমরা আরো কিছু সেবা আমাদের আছে, সেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার আছে যে সকল ব্যক্তিদের, তাদের জন্য আর্থিক অনুদান বাৎসরিক একবার হয়, চিকিৎসার আর্থিক অনুদান। সেটা আমাদের এই জেলা প্রতি বছর পেয়ে থাকে। তো যাদের এই ধরনের ব্যক্তি রয়েছেন, আমরা প্রত্যেককে বলি আমাদের সংশ্লিষ্ট সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য। আপনার নির্ধারিত সেবা অবশ্যই সেখান থেকে নিশ্চিত করা হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ CRPD 2007 সালে বাংলাদেশ অনুসমর্থন করলেও এবং 2013 সালে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন প্রণয়ন করা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি অত্যন্ত সীমিত। ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও নানা রকম অবহেলা, বঞ্চনা ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা পিছিয়ে আছেন, নাকি আমরাই তাদের পিছিয়ে রাখছি সেটাও ভাবতে হবে। শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের ধরেও রাখতে হবে। তারা যাতে ঝরে না পড়েন সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের উন্নয়নে প্রতিবন্ধী নাগরিকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা না হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনও সম্ভব হবে না। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনছেন প্রতিবন্ধীজনদের জন্য বিশেষ রেডিও টক শো অনুষ্ঠান মানুষের পাশে আমরা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সুমাইয়া ইসলাম। অনুষ্ঠানটি প্রচারিত হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায়। আর অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শুভ বিদায়। প্রতিবন্ধী বলে সমবেদনা নয়, অধিকার চাই জীবনকে করব জয়। প্রতিবন্ধী বলে সমবেদনা নয়।